হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার কথা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আসসালামু শোনা আলাইকুম আপু। যাচ্ছে। শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। আপু। জি আপু শুনতে পাচ্ছি। কেমন আছেন সবাই বলেন? জি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের হচ্ছে ৮টায় হওয়ার কথা ছিল মিটিং সেমিনারটা, বাট লিংক সবাইকে আসলে ৯০ জন মানুষ মানে রেজিস্ট্রেশন করেছেন। সো অনেকের কাছে অনেকে লিংক খুঁজে পাচ্ছিলেন না। আচ্ছা, আমি সাউন্ডটা বাড়িয়ে দিই, হ্যাঁ? আপু সাউন্ড কম আসতেছে। একটা সেকেন্ড। আই গেস এখন ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ওকে। সো ৯০ জন মানে আমার ইমাজিনেশনের বাইরে ছিল এটা, যে ৯০ জন মানুষ হচ্ছে আসলে আগ্রহী হবেন। তারপরে অনেক সবাইকে আসলে মেইল করছিলাম আমি বসে বসে ক্লাসের লিঙ্ক সম্পর্কে। সো দেখা গেছে মেইল করতে করতে আসলে আমি লেট করে ফেলছি অলমোস্ট 1 আওয়ার। সো এই কারণে আসলে ৯টায় শুরু করা, আর অনেকেই আমাকে আর মেসেজ করেছিলেন যে আপু ৯টায় হলে ভালো হয়, অফিস থাকে, অফিস টাইম, অনেক কিছু। তো আমি ফারহিনা, হ্যাঁ, শুরুতেই হচ্ছে আমার ইন্ট্রোডাকশনটা একটু দিই। আমি হচ্ছে ফারহিনা, আকিটুকি অফ ফারহিনার ওনার অ্যান্ড কোর্স টিচার। আমি সবগুলো ক্লাস কন্ডাক্ট করে থাকি এবং আমার ক্লাসই হচ্ছে সবাই করছেন। তো অনেকেই আসলে অনেকদিন ধরে বলছিলেন যে আপু কোনো একটা সেমিনার, কোনো একটা ওয়ার্কশপ, তারপরে হচ্ছে কোনো একটা আড্ডা, হ্যাঁ, হলে কেমন হয় আসলে। আমরা তো বিভিন্ন জন বিভিন্ন আড্ডা দিই, বন্ধু বান্ধব নিয়ে, তারপর হচ্ছে কলিগস নিয়ে, ফ্যামিলি নিয়ে। তো আসলে আর্ট নিয়ে বা ছবি আঁকা নিয়ে আড্ডাটা হয় না, হ্যাঁ, বা আমরা আসলে ভাবে চিন্তাও করি না যে ছবি আঁকা নিয়েও গল্প করা যায়, ছবি আঁকা নিয়ে কথা বলা যায়, কাজ নিয়ে কথা বলা যায়। ছবি আঁকার বিষয়ে অনেক টপিক আছে আসলে। লাইক আমি আজকে ১ ঘন্টায় আমি জানি না কতটুকু শেষ করতে পারবো, বাট কথা বলতে গেলে অনেক কথা থেকে যায় ছবি আঁকা নিয়ে শুধুমাত্র। হ্যাঁ, আর যারা যারা আজকে জয়েন হয়েছেন, আলোটা আরেকটু বাড়ানো যায় কিনা? হ্যাঁ, অবশ্যই লাইটটা আমি বাড়িয়ে দিচ্ছি। আমি আসলে এটা র‍্যান্ডম কাজ, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি হচ্ছে ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারি ক্যামেরার। সো এটা আসলে আপনাদেরকে শেখাবো, শেখাতে আসিনি আমি। আমি আজকে বরাবর গল্প করতে আসছি। আর আমার কাছে হচ্ছে ছবি আঁকতে আঁকতে গল্প করতে খুবই ভালো লাগে। মানে আমি যখন কারোর সাথে কথা বলি তখন শান্তি পাই আমি ছবি আঁকার সময়। না, কিচ্ছু নিয়ে বসতে হবে না। সবাই দেখি সিরিয়াস হয়ে গেছে। আমি সিরিয়াস কোনো মানে টপিক নিয়ে আসিনি। হ্যাঁ, এটা সিরিয়াস কোনো বিষয় না, কোনো সাজেশন দিব না আমি আজকে, কিছুই না। এটা জাস্ট আপনাদের সাথে আজকে ছবি আঁকা নিয়ে একটু গল্প করব, ছবি আঁকা নিয়ে একটু কথা বলবো। ছবি আঁকা নিয়ে আসলে আমরা কি কি ধরনের সমস্যাগুলো ফেস করছি সেগুলো আমি আপনাদের কাছ থেকে শুনবো। তারপরে হচ্ছে আপনাদের সাথে সেগুলো নিয়ে ডিসকাশন করব। নর্মালি যেটা দেখা যায় যে কোর্সের আগে হচ্ছে আমার প্রত্যেকটা কোর্সের আগে আমি একটা করে লাইভ করি ফেসবুকে। তো লাইভে দেখা যায় অনেকে আসলে ফ্রিলি কোয়েশ্চেনগুলো করতে পারেন আমাকে, বা মেসেজে এত বড় কথা অনেকে লিখতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এটাকে যদি একটা আহ, যারা যারা আসলে আগ্রহী, হ্যাঁ, তাদেরকে নিয়ে একটা ক্লাস কন্ডাক্ট করা যায়। আমরা ১ ঘন্টা একটু সময় দিলাম আমাদের ব্যস্ত শিডিউল থেকে, দিয়ে আমরা একটু গল্প করলাম, ছবি আঁকা নিয়ে একটু কথা বললাম। তো ছবি তো আমরা মোটামুটি ছোটবেলায় সবাই এঁকেছি, তাই না? আমার মনে আছে আমার জীবনের প্রথম ছবি আঁকা ছিল হচ্ছে একটা টিউবওয়েল। হ্যাঁ, এবং সেটাও যে কি বিদঘুটে ছিল, কি বিচ্ছিরি!
তো সবাই কম বেশি আমরা ছবি তো আঁকি ছোটবেলা থেকে। ও বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু কথা বলতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে আপনাদেরকে ফোর্সফুলি মিউট থাকতে হবে বিষয়টা সেরকম না। অবশ্যই মাইক্রোফোন অন করতে পারেন, অফ রাখতে পারেন। কোনো কোয়েশ্চেন থাকলে ছবি আঁকা রিলেটেড বা আমাকে নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ, তো আমি হচ্ছে সব কিছুর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আসলে। হ্যাঁ, তো আমরা সবাই ছোটবেলা থেকে মোটামুটি ছবি আঁকি, ছবি আঁকতে ভালোবাসি। কিন্তু যখন একটু বড় হই এবং বড় হওয়ার পরেও আমরা বাচ্চাদের মতো অনেকে ছবি আঁকি। যে রঙগুলো বাচ্চাদের মতো দিচ্ছি, যেখানে সবুজ দেখছি সেখানে সবুজ দিয়ে দিচ্ছি, যেখানে হলুদ দেখছি সেখানে ডিরেক্ট হলুদ দিয়ে দিচ্ছি। তারপর যেখানে পানির মধ্যে পানির রং নীল, হ্যাঁ পানির কোনো রং নেই আমরা জানি, কিন্তু একটা রং দিতে হবে, বাচ্চাদেরকে জন্য শেখানো হয় যে নীল রং দিবে আকাশ পানিতে। তো আমরা বড় হয়েও পানির মধ্যে নীল রংটা অ্যাপ্লাই করছি, জানা সত্ত্বেও যে পানি হচ্ছে টোটালি ট্রান্সপারেন্ট একটা জিনিস, ট্রান্সপারেন্ট একটা বস্তু। তো এই জিনিসগুলো যে আমরা করে থাকি, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও কিছু মিস্টেক্স, লাইক আমরা একটা ছবি, আমি এখানে একটা কিংফিশার এঁকেছি, এই কিংফিশারটা এখানে না এঁকে আমি যদি এই কর্নারে আঁকতাম বা একটু নিচে আঁকতাম, কম্পোজিশনটা ঠিক রাখতাম না, তো তখন কিন্তু এখন যতটা মজা করে আপনারা কাজটা দেখবেন বা শেষ হওয়ার পর যতটা আনন্দ হবে এই কাজটা দেখে, যদি আমি কম্পোজিশনে ভুল করে রাখতাম তাহলে সেই আনন্দটা কিন্তু হতো না। ঠিক আছে? সো এরকমই ছবি আঁকার রিলেটেড আরও অনেকগুলো বিষয় আছে। লাইট শেডের একটা বিষয় আছে, যে কোন দিক থেকে লাইট আসছে, কোন দিক থেকে শ্যাডো আসছে। এই বিষয়গুলো নিয়ে না আমরা ছোটবেলায় অতটা কনসার্ন ছিলাম না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যেটাকে বলে যে দায়িত্ব বাড়া, তো আমাদের রেসপন্সিবিলিটি বাড়ে। তারপর হচ্ছে আমাদের চিন্তা বাড়ে যে আমরা আরও কিভাবে বেটার করতে পারি, আরও কিভাবে সুন্দর করতে পারি। অনেকের আবার ইচ্ছা জাগে যে রিয়েলিস্টিক ভাবে কিভাবে ছবি আঁকা যায়। হ্যাঁ, অনেকেই হচ্ছে একটা পোর্ট্রেট করলে চিন্তা করে আরে কি দারুণ পোর্ট্রেট করছে, কি সুন্দর, এই রকম ছবি তো আমার দ্বারা আঁকা সম্ভব না, বা এরকম রিয়েলিস্টিক ভাবে আপু একটা কিংফিশার আঁকছে, এটা তো আমি জীবনেও পারবো না, চাইলেও পারবো না। তো এই যে সন্দেহটা শুরু হওয়া আমাদের মনে, এবং তখন থেকে আমরা যেটা করি, অনেকবার চেষ্টা করি। একটা পোর্ট্রেট অনেকেই আছেন এখানে আমি জানি, ৫ বার ৬ বার আঁকার পর ৭ম বার চিন্তা করেন কি হচ্ছে না, বাদ দিই থাক। তো আপনারা বলেন তো যে একটানা ৫ দিন আঁকার পর ৬ষ্ঠ দিন বাদ দিয়ে দিছেন যে পারফেক্ট হচ্ছে না, এরকম কয়জন আছেন? মাইক্রোফোন আনমিউট করেন, মাইক্রোফোন ফোন আনমিউট করেন, কথা বলেন, জাস্ট ফিল ফ্রি টু সে এনিথিং। ম্যাম আমি আচ্ছা, তো এই যে বাদ দেওয়ার বিষয়টা, হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ছবি আঁকার মধ্যে, যে আমার হচ্ছে না, আমি হাল ছেড়ে দিচ্ছি, পারবো না, থাক, অন্য কিছু করি, আমি পড়াশোনায় ভালো, ছবি আঁকায় ভালো না। সত্যি কথা বলতে কি, মেধা জিনিসটা থেকে আমি বিশ্বাস করি পরিশ্রমে। যারা পরিশ্রমী তারা একদিন না একদিন ভালো করবেই। কিন্তু যারা আসলেই যে ছেড়ে দেয়, একজন খুব সৎ সাহস নিয়ে বললেন যে ম্যাম আমি, তো এরকম অনেকে আছেন যে ছেড়ে দিই আমরা, হচ্ছে না, থাক। তো এই সমস্যাটা হচ্ছে মানে একটা গুরুগম্ভীর সমস্যা। লাইক আপনি শুধু যে আর্ট শিখতেছেন এটা কিন্তু কোনো একটা স্কিল না, এটা একটা মানসিক স্ট্রেংথ, মানসিক সাহস থাকতে হবে। আমি মাছরাঙা যখন এঁকেছিলাম, প্রথমবারের মাছরাঙা যে আমার কী পরিমাণে বিদঘুটে এবং বিচ্ছিরি হয়েছিল, এবং এখন আমি আঁকি, হ্যাঁ মোটামুটি ভালোই হয়, আমার কাছে ভালো লাগে, আমার কাছে হচ্ছে খারাপ লাগে না। সো নেসেসারি ভুলগুলো আমরা হচ্ছে সবাই করি। আমার ভয়েস প্রপারলি শোনা যাচ্ছে না, তো বিশাল সমস্যা আছে। বাকিটা কি শুনতে পাচ্ছেন?
আপু শুনতে জি পাচ্ছি। আমি জি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি আপু। ওকে। আমি শুনতে পাচ্ছি না। হ্যালো। তো এই যে নেসেসারি ভুলগুলো হওয়া বা একটা কাজের মধ্যে আপনি কাজ করছেন, আপনি ভুল করবেন, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের একটা সমস্যা আছে, আমরা ভুল করার পরে হাল ছেড়ে দিই যে না, আর পারবো না, হচ্ছে না আমার দ্বারা, ছবি আঁকা না, বাদ, যেখানে আমি ছিলাম আর কি। কিন্তু এর মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা হাল ছাড়ে না। তারা চিন্তা করে কি যে যাই হয়ে যাক, আমি কাজটা শেষ করি, দেখি শেষ পর্যন্ত কি হয়। আলটিমেটলি তারাই উইন হয়। আর ছবি আঁকার ক্ষেত্রে ডেফিনেটলি আপনার ক্রিয়েটিভিটি প্রয়োজন, কিন্তু সেই সাথে কিন্তু হচ্ছে আপনার ভুল হবে, এটা একসেপ্ট করার সৎ সাহস থাকতে হবে। হ্যাঁ, যে আমার ভুল হবেই, আমার হচ্ছে কাজে সমস্যা হবেই। যেমন আমার 25 ব্যাচে তাদের এখন স্কেচ চলতেছে, স্কেচের ক্লাস। তো গতকালকে তাদেরকে আসলে আমি খুব মানে ঝাড়ছি। ঝাড়ছি কেন? আপু স্কেচ অনেক কঠিন লাগে, করব না, বাদ দিই, কালার করব। একটা জিনিস কঠিন লাগে, এটা চিন্তা করে আমরা বাদ দিয়ে দেই। তারপরে তার কি গ্যারান্টি যে ওয়াটার কালারটাও কঠিন লাগবে না, এবং এরপরে অ্যাক্রিলিক পেন্টিংটাও কঠিন লাগবে না। তো জীবনের এরকম প্রতিটা স্টেজে যদি আমার কঠিন লাগে, থাক বাদ দিই, পরেরটা করব, তাহলে কিন্তু আজীবন বাদ দিতে দিতে একটা সময় বয়স হয়ে যাবে। চিন্তা করবেন যে বয়স হয়ে গেছে, এখন কি ছবি আঁকার বয়স? ও ভালো কথা, বয়স দিয়ে আমার একটা বিষয় মনে পড়লো। একটা খুব কমন প্রশ্ন, কমন সমস্যা। ইভেন একটু আগে আমি একজন গার্ডিয়ানের সাথে ডিল করছিলাম। তার ছেলেটার বয়স হচ্ছে 13 বছর বয়স। সে খুব শাই ফিল করে ক্লাসে কথা বলতে, কারণ তার সাথে অনেক সিনিয়ররা ক্লাস করেন। হ্যাঁ, আমার ক্লাসে হচ্ছে 12 থেকে 60 বছর বয়সী, 65 বছর বয়সী পর্যন্ত ভাইয়া আপুরা হচ্ছে ক্লাসে থাকেন। তো এইরকম সমস্যাটা যে শুধু বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখি, মানে বাচ্চা বলতে হচ্ছে কম এজ, হ্যাঁ বয়স কম, এরকম শিক্ষার্থীদের মধ্যে দেখি তা না, এটা সিনিয়রদের মধ্যেও প্রচুর দেখি। এত ছোট ছোট বয়সে আমি হচ্ছে তাদের সাথে কিভাবে কথা বলবো, তারা আমার ক্লাসমেট, জিনিসটা ভাবতেই আসলে খুব আনইজি লাগে, এবং প্রশ্ন করা তো দূরের কথা। তো এই বিষয়টা যদি আপনি শাই ফিল করেন যে প্রশ্ন করব না, বা করব না, কি বলে এটাকে, কোনো রেসপন্স করব না, থাক চুপচাপ থাকি, বুঝলে বুঝলাম, না বুঝলে নাই, তখন লসটা সবচেয়ে বেশি আপনি করেন। হ্যাঁ, তো আপনি যেখানেই ছবি আঁকা শেখেন বা জীবনে যাই করেন, আমি বয়স, মানে আমার বয়স বেশি বা আমি ছোট মানুষ, হ্যাঁ, এই মানে চিন্তা ভাবনাটা বাদ দিতে হবে যে আমি ছোট মানুষ আর আমার বয়স বেশি। যখন এই চিন্তা ভাবনাটা যেদিন বাদ দিতে পারবেন, সেদিন দেখবেন যে আপনি অসাধারণ রকমের ভালো কাজ করছেন, এবং আপনার কাজের সেক্টরে আপনি অসাধারণ রকমের শাইন করছেন। ঠিক আছে? এবং এটা আমি আমার প্রতিটা কোর্সে বলি। ইভেন আমার তো হচ্ছে লাস্ট যেই ব্যাচটা 23তম ব্যাচ, সেই ব্যাচে হচ্ছে সিনিয়র জুনিয়র ভালো ফ্রেন্ডশিপও হয়ে গেছে। তো এটা আমি দেখি প্রতিটা ব্যাচে, এবং আমি খুব এনজয় করি এই আপু, বিষয়গুলো। জি আপু বলুন। হ্যালো। হ্যাঁ আপু। আপু, যে ফিটা কত যেন? আচ্ছা, কোর্সের ব্যাপারে আপু ডিটেইলসে বলবো, কোনো অসুবিধা নেই। আমি আজকে আসছি আপনাদের সাথে গল্প করার জন্য। আচ্ছা, এই ব্রাশটা কি ব্রাশ ইউজ করছি, এটা একটা প্রশ্ন এসেছে। ব্রাশটা হচ্ছে, এটা একটা চাইনিজ তুলি আপু, এবং এই ব্রাশটা হচ্ছে আমি প্রায় 3 বছর যাবত ইউজ করছি। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্রাশেস। সো এটা দিয়ে আমি অনেক কাজ করছি, এবং এটা দিয়ে আমি পুরো একটা ওয়াটার কালার শেষ করেছি, এরকমও আছে। ঠিক আছে? তো এটার কোনো আসলে নাম আমি পাইনি। দোকানে গিয়ে র‍্যান্ডম হচ্ছে দেখেছিলাম, ওই যে দেখে নেন, বেছে নেন টাইপ জায়গা থেকে। মানে ওরকম একটা ব্রাশ স্ট্যান্ডের মধ্যে রাখা ছিল। আমি বেছে আমার পছন্দ হয়েছিল, আমি পিক করছিলাম। এটা আসলে কোনো ব্র্যান্ড বা কোনো ইয়ে থেকে আলাদাভাবে আসেনি। সো এই তো বয়সের বিষয়টা যেটা বলছিলাম, যে এই বয়সটা আমার জন্য না। তো আমার একটা স্টুডেন্ট আছেন, মানে আমি মূলত বেশ কিছু এক্সাম্পল দিব আজকে, পজিটিভ এক্সাম্পল, নেগেটিভ এক্সাম্পল না। তিনি হচ্ছেন 48 বছর বয়সে ছবি আঁকা শুরু করেছেন। হ্যাঁ, এবং
তিনি ফার্স্টে তার ধারণাই ছিল যে আপু আমার দ্বারা ছবি এঁকে কি হবে, বাসার সবাই আমার ছেলে মেয়ে এত বড় বড় ওরা বলে যে তুমি তো কিছু করো নাই লাইফে, তুমি তো হাউস ওয়াইফ। অথচ আপুটা একজন মানে আর্কিটেক্ট ছিলেন, তারপরে হচ্ছে তিনি হাউস ওয়াইফ হয়ে যান পুরোপুরিভাবে। তো তিনি সেই রাগে বা কষ্টে আসলে ছবি আঁকা শুরু করছিলেন। তো লাস্ট মান্থে সে হচ্ছে আমাকে একটা অ্যামাউন্ট বিকাশ করে বলে যে আপু এটা হচ্ছে আমার প্রথম পেইন্টিং সেল করার ইনকাম। তো এই যে তার সাকসেস স্টোরি, হ্যাঁ হয়তোবা আমাকে যেটা সেন্ড করছে সেটা খুবই সামান্য, কিন্তু সে যে সেন্ড করছে আমাকে একটা অ্যামাউন্ট, বা সে যে লাইফে আসলে ছবি এঁকে একটা কিছু আর্ন করছে, এবং সে সবাইকে দেখাইছে ফ্যামিলির যে হ্যাঁ আমিও আর্ন করতে জানি। তো এই বিষয়টা হচ্ছে সবচেয়ে মানে একটা প্রাউড মোমেন্ট বলা যায়। আর আপুরা যারা আছেন, আপুরা ভাইয়ারা অনেকেই চিন্তা করেন যে ছবি এঁকে আসলে এটার ভবিষ্যৎ কি। ছবি এঁকে আমাকেই মানে লিটারেলি আমি নিজেই হচ্ছে ছোটবেলায় শুনছি যে ছবি আঁকো, এটা হচ্ছে ভবিষ্যৎ কি দেখব, তারপরে হচ্ছে এটার কি করতে পারবো, কত আর ইনকাম হবে, ছবি বিক্রি করলে কত টাকা পাওয়া যায়। তো আলটিমেটলি আমি আজকে যা কাজ করছি এটা সবাই দেখে যে ছবি এঁকে আসলে কি করা যায়। এখন কি করা যায় এই বিষয়টা পরে, আগে আপনার ওই কাজটার প্রতি ভালো লাগা থাকতে হবে, ওই কাজটার প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, আপনি যখন প্যাশনেটলি একটা কাজ করছেন, অনেক সময় নিয়ে কাজটা করছেন বা অনেক দিন লেগে আছেন, ডেফিনেটলি সেখান থেকে ভালো কিছু না কিছু একটা আসবেই, এবং যেটা আসবে সেটা একটা ওয়াও রেজাল্ট আসবে। আপু জি আপু। আপু ফ্রিতে চায় তো সবাই, সমস্যা তো এই জায়গায়। ফ্রিতে চাই। এখন ব্যাপারটা হচ্ছে কি আপু, আমরা শিল্পকর্মের মূল্যটা নিজেদেরটা নিজেরাই কমিয়ে ফেলছি। কীরকম জানেন? আহ, আমি হচ্ছে ছবি যখন প্রথম বিক্রি করা শুরু করি, তো তখন হচ্ছে আমি আমার প্রথম পোর্ট্রেটগুলোর দাম ছিল ২,০০০ ২,৫০০ করে। এখন আমি পোর্ট্রেট করি ৫,০০০ ৬,০০০ এরকম অ্যামাউন্টে। তো তখন আমাকে আসলে যখন আমি বলি যে আমার পোর্ট্রেটের প্রাইস এত, তখন আমাকে এক্সাম্পল দেয় যে অমুক জায়গায় তো হচ্ছে ২০০ টাকায় পোর্ট্রেট সেল করতেছে। তো যখন একটা মানুষ ২০০ টাকায় পোর্ট্রেট সেল করে, তখন আস্তে আস্তে আমরা চিন্তা করি কি যে আচ্ছা ২০০ টাকা তার মানে তো ফ্রি দিতে পারে, এটা আঁকতে আর এমন কি। হ্যাঁ, পাবলো পিকাসোর কাছে একজন নারী একবার এসেছিলেন যে আমাকে একটা ছবি এঁকে দেন আপনি। তো সে খুব কুইক একটা স্কেচ করে। তো স্কেচ করার পর বললো ওইটা এত সহজ, আপনার জাস্ট মানে ২-৩ মিনিট লাগলো একটা কাজ করতে। তো তখন পাবলো পিকাসো বলেন যে হ্যাঁ এটার জন্য আপনি আমাকে এখন $100 পে করবেন। তো বলে কি বলেন, এই একটা কাজের জন্য $100 কেন? আর বললো যে এই যে ৩-৪ মিনিটের কাজ, এই কাজটা আমি ৩ থেকে ৪ মিনিটে শেষ করছি। এই স্কিলটা আমাকে অর্জন করতে আমার ৩০ বছর সময় লাগছে। হ্যাঁ, আর আমরা আমাদের স্কিলগুলো এত মানে ইজিলি মানুষের কাছে সেল করে দিই। তো এই যে ইজিলি সেল করে দেওয়ার ব্যাপারটা বা কম মূল্যে সেল করে দেওয়ার ব্যাপারটা, নিজেদের ভ্যালিউ নিজেরা কমিয়ে ফেলা, হ্যাঁ তো তখন তো মানুষ চাইবেই যে ঠিক আছে এত কম দামে দিতে পারলে ফ্রিও দিতে পারবে নিশ্চয়ই, ব্যাপারটা এরকমই। ঠিক আছে। আর আপু রেডি করার কথা বলে, যেই দামের কথাটা আসে তখনই বলে কি যে আমি তো প্রতিবেশী, আমি তো তোমার চেনা মানুষ, তাহলে আমাকে ফ্রিতে দিয়ে দাও। এই যে আমি তোমার চেনা মানুষ, আমি তোমার জানা মানুষ, হ্যাঁ আমাকে দাও, রঙের খরচ কত হয়েছে, এই মানুষগুলোকে আমার কাছে মানে আসলে তারা মনে করে কি পেন চালাইলে মনে হয় হয়ে যায় কাজটা। হ্যাঁ, এই যে কলম চালালে তুলি চালালেই একটা জিনিস হয়ে যায়, এই জিনিসটা মনে করা মানুষগুলোর কাছে আসলে কোটি টাকা হলেও আপনার আর্টওয়ার্ক যাওয়া উচিত না। কারণ কি জানেন? কারণ তারা ওই ভ্যালিউটা আপনার আর্টওয়ার্কে কখনোই দিবে না। হ্যাঁ, আমার বেশ কিছু কাজ অনেক বড় বড় কিছু মানুষের বাসার ড্রয়িং রুমে, এবং তারা এত দারুণভাবে কাজগুলোকে যত্ন করে রাখে যে নিজের কাছে দেখলেই ভালো লাগে।
আমার বাসায় আমার একটা রুম হচ্ছে আমার ছবি আঁকার, এবং এটা পুরো জায়গাটা জুড়ে আমার ছবি আঁকার সামগ্রী, আমার আর্টওয়ার্কস, এভরিথিং। আমি এখানে নট আ সিঙ্গেল ফার্নিচার অ্যালাউ করি না যেটা হচ্ছে আমার আর্টওয়ার্ককে হার্ম করবে, বা এরকম কোনো ফার্নিচার আসলে রুমে নেইও। সো নিজের আর্টওয়ার্কগুলোকে, নিজের কাজগুলোকে হচ্ছে সন্তানের মতো ভালোবাসতে হবে। তো যখন আপনি আপনার কাজগুলোকে ভালোবাসতে পারবেন, ভালো রাখতে পারবেন, তখন দেখবেন যে আপনি নিজেও ভালো আছেন। ঠিক আছে? তো এই যে ভালো লাগা, ভালো থাকা, এই ব্যাপারগুলো টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আপনি মানে কতটুকু কাজ করছেন, কতটুকু কাজের মধ্যে এফোর্ট দিচ্ছেন, এগুলোর উপর। ঠিক আছে? আর আর্টের ক্ষেত্রে যদি আমি একটু কথা বলি, বা আর্ট নিয়ে যদি একটু কথা বলি, আজকে এখানে যারা যারা আছেন, কয়েকজন, মানে কয়জন আপনারা আগে থেকে ছবি আঁকেন রেগুলার, একটু বলবেন? আমি তেমন আমি রেগুলার আঁকি না টুকটাক আপু। পারি, আমি কিন্তু হুম, আমি বলেন আঁকি বলেন। রেগুলার। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সো রেগুলার আঁকার সময় কিছু বিষয় আমি বলবো, আপনারা একটু কাগজ কলমে চাইলে হচ্ছে নোট করতে পারেন। সো শুরুতেই ডার্ক করে, মানে গাঢ় পেন্সিল করে, পেন্সিল ডার্ক করে আপনি আঁকেন কি না, এটা একটু জানাবেন আমাকে। কয়জন ডার্ক করে আঁকেন? না না আমি আপাতত 0.3 যে পেন্সিলটা না 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 না, ওটা আমি ইউজ এটা করি, জানতে চাইনি। একদম হালকা করে। আচ্ছা, হালকা করে আঁকেন, তাহলে গুড। তারপরে হচ্ছে গাইড লাইন। আমার বয়স 14 বছর, আমি প্রায় 7 বছর ধরে আঁকি। বাহ, খুবই ভালো ব্যাপার। তারপরে হচ্ছে গাইডলাইন বা সাজেশন লাইন ছাড়া সরাসরি প্রমিনেন্ট লাইন দিয়ে আঁকা শুরু করেন কিনা, এই বিষয়টাও একটু ভাববেন। যে আমি হচ্ছে সরাসরি প্রমিনেন্ট লাইন দিয়ে, অর্থাৎ ফার্স্টে যে সাজেশন লাইনগুলো হয়, সাজেশন ড্রয়িংগুলো হয়, সেগুলো বাদ দিয়ে আমি হচ্ছে সরাসরি ফাইনাল যে প্রমিনেন্ট লাইন, সেই জিনিসটা শুরু করি। তারপর ফর্ম না বুঝে, অর্থাৎ শেপস না বুঝে, কনস্ট্রাকশন না বুঝে সরাসরি কন্ট্যুর ড্রয়িং করা। এই যে সরাসরি কন্ট্যুর ড্রয়িং করা, এইটার ফলে কি হয় আসলে, এটা নিয়ে আমার একটা বিস্তারিত ক্লাস আছে কোর্সের মধ্যে। যে আপনি একটা সাবজেক্টের ফর্ম বা শেপ না বুঝে সরাসরি কন্ট্যুর লাইন দিয়ে ড্রয়িং করছেন। ঠিক আছে? আর একদম শুরু থেকেই ডিটেলস করার চিন্তাভাবনা মাথায় রাখা, পুরোটা ছবি একসাথে মানে ডেভেলপ না করে। যে আমরা নর্মালি কি করে, যেমন আমি এই কাজটা যখন করছিলাম, পুরোটা মধ্যে আমি একটা ওয়াশ দিয়েছি, এরপর আমি এখানে আস্তে আস্তে ধাপে ধাপে আমার মতো করে ডিটেলস করব। সো ডিটেলস করার সময় আমি কিন্তু হচ্ছে বুঝে বুঝে ডিটেলস করব, যে কোথায় আমার ডিটেলস প্রয়োজন আর কোথায় প্রয়োজন নেই। হ্যাঁ, তো এই যে একটা ব্যাপার, যে পুরোটা ছবি শুরু থেকেই ডিটেলস করার মেন্টালিটি রেখে এরপর লাস্টে দিয়ে দেখা যায় যে ড্রয়িংটাকে ড্রয়িংটাকে হচ্ছে কি বলে সেটাকে, আম, মানে পুরোটা কাজ এলোমেলো করে ফেলা আর কি। হ্যাঁ, যে আপনি শুরুতে ডিটেলস করছেন, পুরো ছবিটাকে একসাথে মানে স্ট্রাকচার ডেভেলপ না করে। আর লাইট শেডিংয়ের ক্ষেত্রে কিছু বিষয় আছে, যে লাইট সোর্স না বুঝে আমরা যখন শেড দিই, তারপরে হচ্ছে অনেকেই ভাবে যে পেন্সিল স্কেচের মধ্যে, মানে এই বিষয়টা দিয়ে আমার খুব কথা বলার ইচ্ছা, কিন্তু আবার আমার মনে হয় যে কন্ট্রোভার্সি না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলি না। অনেকেই ভাবে যে আমি পেন্সিল দিয়ে টোন দিয়ে একটু ব্লেন্ড করে দিলাম হাত দিয়ে বা টিস্যু পেপার দিয়ে বা ব্লেন্ডার দিয়ে, সো তাহলে বোধহয় লাইট শেড হয়ে যায়, মানে সাদা কালো করলেই বুঝি হচ্ছে লাইট শেডটা কমপ্লিট হয়ে যায়। এটা একটা সবচেয়ে বড় ভুল ছবি আঁকায়। হ্যাঁ, আর কালার কন্ট্রাস্ট, পেন্সিল স্কেচ বলেন, শেডিং বলেন, কালার বলেন, প্রত্যেকটা বিষয়ে আপনি কন্ট্রাস্ট যদি না রাখেন কাজের মধ্যে, তখন সব একরকম লাগবে। যেমন আমি প্রায় আমার বেশ কিছু স্টুডেন্টদের পুরাতন কাজগুলো যখন দেখি, লাইক তারা হচ্ছে মানে কোর্স করার আগে কাজ করতেন, আমি হচ্ছে প্রথম দিনই তাদের প্রিভিয়াস কাজগুলো চাই, যে গ্রুপে প্রিভিয়াস কাজগুলো আমাকে দিবেন। তো সেখানে আমি দেখি যে সবুজ একটা পাহাড়, সবুজ গাছ দিয়ে এঁকেছেন, সব জায়গায় একই রকম সবুজ,
সেখানে না আছে কোনো টোনাল ভ্যালিউ, না আছে কোনো কন্ট্রাস্ট। এটা একটা মানে চোখে মারাত্মক পরিমাণে বিধে। হ্যাঁ, আর এরপরে হচ্ছে কম্পোজিশনের ক্ষেত্রে সবচেয়ে মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে রুল অফ থার্ড মেনটেন না করা। আর রুল অফ থার্ড নিয়ে হচ্ছে আমি আমার ক্লাসের 4th ক্লাসটাতে কথা বলি। রুল অফ থার্ড দ্যাট মিনস কম্পোজিশন, কালার কম্পোজিশন, প্রপোর্শন, তারপরে হচ্ছে পার্সপেক্টিভ, আই লেভেল, এই বিষয়গুলো থাকা। আই লেভেল বলতে হচ্ছে আপনার চোখ কোন দিকে যাবে, কতটুক যাওয়া উচিত, সেই গাইডেন্সটা মেনটেন করতে হবে। ঠিক আছে? আর এরপরে কালার মিস্টেক তো আছেই। মানে আমি ওয়াটার কালারের ক্লাস নিব শুনলে আমার স্টুডেন্টদের হচ্ছে জ্বর চলে আসে, যারা মূলত স্কেচের ক্লাসে ফাঁকিবাজি করে। আচ্ছা, আমি একটু কোয়েশ্চেন নেই। হ্যাঁ, আমি একাই বক বক করে যাচ্ছি। আপু ব্রাশের আপু আপনি যে ক্লাসের বা কোর্সের কথা বলছেন তা কি অনলাইন নাকি অফলাইন? অনলাইনে আপু। এই কোর্সটাতে কি প্রথমে স্কেচ দিয়ে স্টার্ট হয়? আচ্ছা, কোর্সের ব্যাপারে অনেক প্রশ্ন। আচ্ছা, তার আগে আমি হচ্ছে রাফার একটা অ্যান্সার দিই। রাফা, আপনার অ্যান্সারটা হচ্ছে ব্রাশ সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, সস্তার বারো অবস্থা, অর্থাৎ কখনোই চিপ খুঁজবেন না। হ্যাঁ, মানে আমরা হচ্ছে কম দামি অনেক কিছু চিন্তা করি যে কম দামি কিনবো, কয়েকটা দিন ইউজ করে দেখি, তারপরে হচ্ছে ফেলে দিব। এখন শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে। তো সস্তা বা চিপ এই জিনিসটা একটা মারাত্মক সমস্যা হয়। সাউন্ড সাউন্ড তো আপু ফুল দিয়ে রাখছে। খুব সম্ভবত আপু তাহলে আপনার ডিভাইসের সমস্যা হচ্ছে এটা। হ্যাঁ, কারণ আমার এখান থেকে সাউন্ড পুরোপুরি বাড়ানো। তো কম দামি খুঁজতে যাবেন না, চেষ্টা করবেন একটু দাম দিয়ে ভালো জিনিসটা নেয়ার। আর আমি আমার কোর্সের মধ্যে হচ্ছে সব কিছু এগুলো নিয়ে ডিটেলস বলে দিই। ইভেন যখন হচ্ছে ক্লাস শুরু করি তার আগে আমি আর্ট সাপ্লাইসগুলো কোত্থেকে নেবেন, কেমন হতে হবে, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। কারণ নর্মালি দেখা যায় আর্ট সাপ্লাইস কিনতে গিয়ে আমরা অনেক বেশি ঠকি। বাজারে যখন আমরা কিনতে যাই, দোকানে কিনতে যাই, মানে দোকানদাররা তো আসলে যে কোনো কিছু যে কোনো কাউকে বোঝাই দিতে পারে যে হ্যাঁ এটা নেন, এটা দারুণ হবে। তো ওই দারুণটার রেজাল্ট আসলে 2-4 মাস পরে বোঝা যায়। আচ্ছা, লাইন ড্রয়িং হয় না। লাইন ড্রয়িংয়ের জন্য কিছু সূত্র আছে আপু। হ্যাঁ, সূত্রগুলো হচ্ছে আপনাকে ছবি আঁকার সারেগামা পা মেনটেন করতে হবে। ছবি আঁকার সারেগামা পা কি? যারা গান করেন, রেগুলার রেওয়াজ করেন, রেগুলার সা রে গা মা প্রতিদিন সকালে উঠে প্র্যাকটিস করেন, ছবি আঁকার কিছু এরকম রেওয়াজ আছে, যেটা হচ্ছে আপনাকে লাইন ড্রয়িং, বেসিক ড্রয়িং থেকে শুরু করে ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার প্রতিটা জায়গায় হেল্প করবে। তো আমি এটা ক্লাসেও বলি, আপনাদেরকেও বলছি। এই যে করার আগে ভয় পেয়ে যাওয়া, আচ্ছা অনেক প্রশ্ন আপনাদের। ওকে, ভালো হয় কি আনমিউট করে আমাকে বললে, হ্যাঁ, কারণ আমার বারবার মাথা ঘুরাইতে হচ্ছে স্ক্রিনের দিকে প্রশ্ন নেওয়ার জন্য, এটা একটু অসুবিধা। তো যেখানে ছিলাম, সারেগামা প্র্যাকটিসের মতো আপনাকে প্রতিদিন সকালে রেওয়াজ করতে হবে, এবং সেটা প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা। আর এই যে ভয় পেয়ে যাওয়া ছবি আঁকার আগে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ভয়টা আপনার সবচেয়ে বড় শত্রু, এটা নিয়ে আমি কথা বলছিলাম একটু আগে। এখন আমার কথা হচ্ছে, আচ্ছা ছবি আঁকাটা খারাপ হইলে আপনাকে কেউ মাইর দিবে না কেউ বকবে যে কেন এটা আঁকছো, এরকম কেন হয়েছে? আপনার ছবি আপনার কাছে থাকবে, আপনি যেমন ইচ্ছা আঁকেন। কিন্তু ভয়ের কারণে প্র্যাকটিস ছেড়ে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এটা সবচেয়ে বড় শত্রু আপনার। এবং আমি এটা কোর্সেও বলি যে আপনি 4 মাস যদি লেগে থাকেন, আপনার নিজের ইমপ্রুভমেন্ট আপনি নিজে দেখতে পারবেন। হ্যাঁ, কোথায় আপনার চেঞ্জ হচ্ছে, কি কি চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো নিজেই বুঝতে পারবেন। কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে একটা কাজ। এখন আমি কন্টিনিউই করলাম না, আমি ভয় পেয়ে শুরুতেই হচ্ছে ছেড়ে দিলাম, তখন তো আসলে আলটিমেটলি লস আপনার। হ্যাঁ, আমি ছবি আঁকতে পারতাম না, খুবই বাজে জঘন্য কাজ করতাম। কিন্তু যখন শুরু করছি তখন দেখলাম যে ওয়াটার কালারটা আমি সবচেয়ে বাজে করি, এবং আমি ওয়াটার কালারটা নিয়ে মানে এক একটা ছবি, এক একটা কাজ
আমি 6 থেকে 7 দিন একটানা সেম কাজটা করতাম এবং একটা খাতা ছিল আমার, যে খাতায় একটা ড্রয়িং আমি পুরোটা পেজ মানে পুরোটা খাতা শেষ করছিলাম একটা ড্রয়িং দিয়ে। ভয়ঙ্কর ব্যাপার না? একটা ড্রয়িং, আপু একটা ড্রয়িং একবারে বেশি 2 বার আঁকতে বললে কেউ মেজাজ খারাপ হয়ে যায়। আপনি পুরা কাগজ শেষ করছেন। ছবি আঁকাটা একটা সাধনার ব্যাপার। হ্যাঁ, আপনাকে সেই সাধনাটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। আপনি যাই পারেন, যতটুকুই পারেন। এখন আমি মাঝে মাঝে রিয়ালাইজ করি যে আমার আসলে অনেক কিছু আরও স্কিল ডেভেলপ করতে হবে, আমার আরও শিখতে হবে, আমার আরও ভালো কিছু করতে হবে, এখানে আরও শেখার অনেক বিষয় আছে। আমি ছবি আঁকা শিখতেছি 17 বছর যাবৎ, 17 না সরি 18 বছর যাবৎ শিখতেছি। আমি শেখাচ্ছি 13 বছর যাবৎ। তারপরেও আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ভুল করতেছি, ভুল হচ্ছে। সেই ভুলটা হয়তো বা কাগজের কারণে হচ্ছে, কাগজের কোয়ালিটি ভালো না হলে ওয়াটার কালার ভালো আসে না, তারপরে পেন্সিলের কোয়ালিটি ভালো না হলে হচ্ছে স্কেচ ভালো হয় না, নানান সমস্যা। এই সমস্যাগুলো আপনার জীবনে থাকবেই, এটাকে আপনি অ্যাভয়েড করতে পারেন না। কিন্তু আচ্ছা, পানির ঢেউ দিতে পারি না। পানির ঢেউটা খুব মজার একটা বিষয়। পানির ঢেউটা কালার দিয়ে করার আগে, বা সবাইকেই বলবো এটা, আপনি কালার দিয়ে কোনো ছবি আঁকার আগে পেন্সিল দিয়ে স্কেচ করবেন। হ্যাঁ, নর্মালি আমরা যখন বড় বড় পেন্টিংগুলো করি, আমার রেগুলার সাইজ পেন্টিংয়ের যেটা, সেটা হচ্ছে ধরেন 30 ইঞ্চি বাই 36 ইঞ্চি ক্যানভাস। এটা হচ্ছে আমার নিজের জন্য যখন আমি আঁকি রেগুলার সাইজ আমার ক্যানভাসের। তো সেই ক্যানভাসগুলোতে কাজ করার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে ছোট একটা কাগজে, সেটা A4 হতে পারে অথবা A3, নর্মালি A3 হয়, সেখানে এঁকে একটা স্কেচ করে নিই, রাফ স্কেচ, ওটাকে আমরা রাফ বলি। তো ওই রাফ স্কেচটা আঁকার পরে ওখানে যখন আমি টোনাল ভ্যালিউ, তারপরে কম্পোজিশন, আই লেভেল, রুলস অফ থার্ড, এই বিষয়গুলো মেনটেন করে আঁকার পরে স্কেচ করি, লাইট শেডটা আইডেন্টিফাই করতে পারি, তখন সেটা যখন আমি কালারে যাই আমার জন্য এটা মানে অনেক বেশি সহজ হয়ে যায়। হ্যাঁ, এবং এই সহজ করার বিষয়টা আপনার হাতে। এখন বলতে পারেন যে আপু আপনার কাছে 4 মাস ক্লাস করলে আপনি তাহলে কি শেখাবেন? আমি আপনাকে শেখাবো, হ্যাঁ অবশ্যই, আমি আপনাকে শেখাবো এই বিষয়গুলো কি। হ্যাঁ, এই বিষয়গুলো কি, এগুলোকে আসলে কিভাবে আপনি আপনার বাস্তব জীবনে অ্যাপ্লাই করবেন, কিভাবে এগুলো অ্যাপ্লাই করে আপনার কাজের মান ভালো করবেন, এরপরে বাকিটা আপনার। আচ্ছা, টোন বিষয়টা কি এটা বুঝি না। টোনটা হচ্ছে আমরা যখন স্কেচ করি, স্কেচের মধ্যে হচ্ছে যেই লাইট শেড, ওই যে একটু আগে আমি একটা কথা বলতেছিলাম যে আমরা অনেকে মনে করি সাদা কালো করলে বুঝি টোন বা স্কেচ হয়ে যায়, একটা আর্টওয়ার্ক হয়ে যায়। আসলে এরকমটা না বিষয়। ওখানে টোন, ভ্যালিউ, পার্সপেক্টিভ, আই লেভেল, কম্পোজিশন এগুলো মেনটেন করতে হয়। আর ওইটার মধ্যেই টোন একটা বিষয়, যেটা দিয়ে মূলত আমরা স্কেচ করি। 2 ধরনের টোন থাকে এবং 2 ধরনের টোন দিয়ে খুব চমৎকারভাবে কাজ করা যায়। স্কেচ করতে যে আমাদের একটা সবার মনে কমন ধারণা, আমাদের একটা ব্লেন্ডার লাগবে, একটা মনো ইরেজার লাগবে, তারপরে হচ্ছে কি আরও কি কি যেন ইউজ করেন অনেকে। হ্যাঁ, দেখি তো আমার এই একটা ইরেজার, এটা আমি 7 বছর যাবৎ ব্যবহার করতেছি, এটা দিয়েই আমি স্কেচ করি। হ্যাঁ, আর এই কিছু বেসিক পেন্সিলস। তো বেসিক জিনিস দিয়ে ছবি আঁকা যায়। আপনার ছবি আঁকার ইচ্ছাটা থাকতে আপু হবে আর ট্রিক্সগুলো জানতে হবে। জি আপু। আমি আমি দেখেছি অনেকে স্কেচ পেন্সিল ব্যবহার করে, অনেক শেডের স্কেচ পেন্সিল ব্যবহার করে। তো এছাড়াও আমি অনেকের সাথে কথা বলেছিলাম, তারা বললো যে আমি কোনো স্কেচ পেন্সিল, আমার একটা ফ্রেন্ড আর কি, ও এইভাবে মানুষের ছবি আর্ট করে, তো ও বললো যে আমি কখনো স্কেচ পেন্সিল ব্যবহার করিনি, নিজের পেন্সিলটাকে অলওয়েজ মানে টু বি একটা পেন্সিল, আমি কখনো প্রেসার বেশি দিচ্ছি তো কখনো প্রেসার কম। তো সেই ক্ষেত্রে আপনার মতামত কি, যে আচ্ছা, স্কেচ পেন্সিল কি বেশি ব্যবহার করা উচিত নাকি টু বি দিয়েই হয়ে যাবে? না, 2B দিয়ে হয় না কখনো। আপনাকে অবশ্যই 4B, 6B, 8B, হ্যাঁ 4টা শেডের পেন্সিল ইউজ করতে হবে। কারণ 2B যে গ্রাফাইটটা, সেই গ্রাফাইটে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেসারের পরে আপনি যখন আরও প্রেসার দিতে যাবেন তখন হচ্ছে ডার্ক হয়ে যায়, মানে হার্ড হয়ে যায়, সরি ডার্ক না হার্ড হয়ে যায় ড্রয়িংটা। এবং
ড্রয়িংয়ের মধ্যে বা স্কেচের মধ্যে যে সফটনেসের ব্যাপারটা সেই ব্যাপারটা থাকে না, ঠিক আছে? তো অবশ্যই আপনাকে 2B দিয়ে আপনি সর্বোচ্চ 3 থেকে 4টা টোন দিতে পারবেন। এরপরে আপনাকে 4Bতে মুভ করতে হবে, তারপরে 6Bতে, তারপরে 8Bতে। কিন্তু ওই সময় স্কেচে পেন্সিলের প্রেশারটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে সেম রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রপোর্শনের যে ব্যাপারটা, প্রপোর্শনটা মেনটেন করার জন্য আপনাকে হচ্ছে ফার্স্টে ফাউন্ডেশন ঠিক করতে হবে, তারপরে যে বেস যেটা আমি বলছিলাম শুরুতে, বেস ঠিক রাখতে হবে, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আপনার শেপ ঠিক রাখতে হবে, তারপরে হচ্ছে আলো ছায়া কোন দিক থেকে আসছে এই জিনিসগুলো ফিক্স করতে হবে, তারপরে আপনি টোন করলে আর কি ড্রয়িং করলে প্রপোর্শন ঠিক হবে। একটা ড্রয়িং করার পিছনে অনেক কিছু আসলে আপনাকে ভাবতে হবে শুরু থেকে, হ্যাঁ। সো এই ভাবনাগুলো কিভাবে ভাববেন এটাই মূলত হচ্ছে আমার কোর্সের কাজ, যে এই ভাবনাগুলো আমাদের দেখার জন্য আমরা যে কোনো একটা সাবজেক্ট দেখলে সেটাকে কিভাবে দেখব, কিভাবে অবজার্ভ করব। আচ্ছা ঠিক আছে, আপু, হ্যাঁ বলেন আপু। আমি এই যে ওয়াটার কালার, অ্যাক্রিলিক কালার এন্ড দেন স্কেচ, অনেকে দেখা গেছে স্কেচটা করে না, ডিরেক্ট কালার দিয়ে করতেছে বা এইভাবে আর্ট থেকে ডিরেক্ট অ্যাক্রিলিক কালারে চলে গেছে। তা আমি যদি ওয়াটার কালারটা স্কিপ করে অ্যাক্রিলিক কালার দিয়ে আর্ট করি, তাহলে কি আমার আর্টে দেখা গেছে আর্টের দক্ষতায় প্রবলেম হবে বা আর্টে কোনো ভুল ত্রুটি রয়ে যাবে? এমন কিছু সিরিয়াল ওয়াইজ করতে হবে নাকি একটা কালার দিয়ে স্টার্ট করলেই হয়? ওয়াটার কালারকে কালার অফ অল মাদার বলা হয়, মানে মাদার অফ অল কালার, সরি। মাঝে মাঝে আমি এরকম বাংলায় উল্টাপাল্টা বলি, মানে আগে পিছে হয়ে যায় শব্দ, ইংলিশেও বলি, মানে কি যে বলি, যাই হোক কথাটা বুঝলেই হয়েছে। তো ওয়াটার কালারকে মাদার অফ অল কালার বলা হয়। দ্যাট মিন্স আপনি হচ্ছে ওয়াটার কালার যখন বুঝবেন তখন অন্যান্য মিডিয়ার পেন্টিংগুলো বোঝা আপনার জন্য সুবিধা হবে। যখন আপনি স্কেচ প্রপারলি পারবেন তখন হচ্ছে আপনি করতে পারবেন, কি বলে সেটাকে, লাইট শেড বুঝবেন। পেন্সিল স্কেচের কাজই হচ্ছে লাইট শেড বোঝা আর হাতের ব্যালেন্স ঠিক আনা, ঠিক আছে? আর এরপরে কালারের কাজ হচ্ছে আপনি ওয়াটার কালারের কাজ আপনাকে কালার সেন্স ডেভেলপ করা, লাইট শেড বোঝানো। এরপরে যখন আপনি অ্যাক্রিলিকে যাবেন আপনার জন্য ইজি হবে। সো আমার মতে আসলে কোনোটাই স্কিপ করা উচিত না, হ্যাঁ। আপনি যদি একটা নির্দিষ্ট পেন্টিং শিখতে চান, নির্দিষ্ট কাজ শিখতে চান, আপনার উচিত প্রতিটা মিডিয়াতেই আগে একটু প্র্যাকটিস করা, প্রতিটা মিডিয়ায় এক্সপ্লোর করা। এক্সপ্লোরেশন ইজ আ গুড থিং, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আপু, এক্সপ্লোরের জি এক্সপ্লোরের বিষয়টা হচ্ছে যে আমি প্যাস্টেল দিয়েও করেছি, সফট প্যাস্টেল দিয়েও করেছি, ওয়াটার কালারও ইউজ করেছি, এখন অ্যাক্রিলিক ইউজ করতেছি। বাট আমি বলতে পারবো না যে ওয়াটার কালারে আমি অনেক বেশি দক্ষ। তো আচ্ছা যখন আমি অ্যাক্রিলিক দিয়ে স্টার্ট করলাম তখন দেখলাম ওয়াটার কালার আর অ্যাক্রিলিক কালারের মধ্যে অনেকগুলো তফাৎ আছে। হুম, অনেক যেমন পার্থক্য। ওয়াটার, হ্যাঁ অনেক পার্থক্য। এই পার্থক্যের কারণে আর কি আমার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা, যে আমি এখন ওয়াটার কালারটাকে আমার আবার প্রথম থেকে ভালোভাবে শেখা উচিত এন্ড হ্যাঁ দেন অ্যাক্রিলিক কন্টিনিউ করা উচিত? হ্যাঁ, ওয়াটার কালারটা এখানে ব্যাপার আছে, অয়েল প্যাস্টেল আর হচ্ছে পোস্টার কালার বা অন্যান্য কালারগুলোর সাথে ওয়াটার কালারের কোনো মিল নেই, হ্যাঁ। আমি যে এখানে 4-5টা কালার দিয়ে একটা কাজ মোটামুটি কাজ করছি, অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কাজ করছি আর গল্প করতেছি। তো এখানে হচ্ছে অনেকগুলো ডিফারেন্স আছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে ওয়াটার কালারে কালার অ্যাপ্লাই করতে হয়, এবং এরপরে যদি আপনি অ্যাক্রিলিক পেন্টিংয়ে যান তখন সুবিধা হবে। আচ্ছা, এরপর আমি নেক্সট কোয়েশ্চেনগুলো নিই। একজন কোয়েশ্চেন করেছেন যে রুবেল ভাইয়া, রুবেল ত্রিপুরা কোয়েশ্চেন করেছেন যে পেন্সিলের টোনগুলো দেখাতে। এগুলো হচ্ছে আমার ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে আমি দেখাই। এটা যেহেতু আসলে গল্পের মানে গল্প হচ্ছে, সবার সাথে গল্প করতে আসছি, এখানে এখন কাজ দেখানো শুরু করলে কথা হবে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে পেন্সিলের একটা লিস্ট দিতে। পেন্সিলের লিস্ট আপু আমার একটা ওয়েবসাইট আছে akituki.com।
সো সেই akitoki.com-এ বড়দের কোর্স বিষয়ক হচ্ছে একটা লিস্ট আছে, সেখানে আপনি পেন্সিলের লিস্টগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আপনি পেজে মেসেজ করবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে আকিটুকি অফ ফারহিনা, সেখানে টেক্সট করলে আপনাকে ডিটেলসটা দিয়ে দিব। আপু, আচ্ছা অয়েল পেন্টিং নিয়ে কিছু জানতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, অনেক প্রশ্ন। কালার দিয়ে পেন্টিং, আচ্ছা কালার দিয়ে পেন্টিং করতে ভালো লাগে, এটা ভালো ব্যাপার, কিন্তু আপনাকে ড্রয়িংয়ের বেসিকটা জানতে হবে। কালার দিয়ে আমারও মজা লাগে, ড্রয়িং দিয়ে আসলে ভালো লাগে না। মিটিংয়ের আর 15 মিনিট আছে, আমি একটু কোর্স সম্পর্কে বলি। হ্যাঁ, আর বাকি কথাগুলো ওরিয়েন্টেশন ক্লাসে হবে। আমার কিন্তু একটা ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস আছে কোর্স থেকে। সো 26তম যে দিদি আমি একটা কথা ব্যাচটা, বলছিলাম, হ্যাঁ হ্যাঁ ভাইয়া শিওর বলেন। বলছি যে ওয়াটার কালার যে আমি ইউজ করবো তো কি কোম্পানি ইউজ করবো, আচ্ছা ওইটাও হচ্ছে ভাইয়া কোনটা ওই বেস্ট হবে? ওয়েবসাইটে হচ্ছে দেয়া আছে। হ্যাঁ, ওয়েবসাইটে দেয়া আছে, কালারের নাম, তুলির নাম সব কিছু দেয়া আছে। এটা আপনি একটু পেজে নক করবেন, কষ্ট করে বলবেন যে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে। ওখানে আমি কি কি ব্যবহার করি সেগুলো নিয়েই টোটালি একটা ডিটেলস আছে। আচ্ছা, এটাতে আমি আচ্ছা মোটামুটি হচ্ছে 2টা ওয়াশ দিয়েছি, এটাতে আরও কাজ আছে, আরও কাজ করতে হবে। আচ্ছা, কোর্সের বিষয়ে অনেক প্রশ্ন এসে গেছে অলরেডি। কোর্সের বিষয়ে আমি একটু বলি। হ্যাঁ, সো কোর্সটা শুরু হচ্ছে 13 তারিখ থেকে 12 তারিখ থেকে। 12 তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস হবে হচ্ছে সোমবার এবং মঙ্গলবার রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টার একটা ক্লাস। আর ক্লাসের মধ্যে হচ্ছে টোটাল আপনারা 31টা ক্লাস পাবেন, 4 মাসের একটা কোর্স। এর মধ্যে 2টো কিন্তু এক্সাম হবে, এবং 2টো এক্সামের উপর ভিত্তি করে আপনাকে হচ্ছে সার্টিফিকেট যেটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট সেটা দেওয়া হবে। আর কোর্স ফিটা হচ্ছে 3570 টাকা, কিন্তু আপনি যদি একবারে পেমেন্ট করেন তাহলে হচ্ছে পেমেন্ট পড়বে 3060 টাকা। আপনি সেই ক্ষেত্রে 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। কিন্তু আপনি যদি চান যে 2বারে পেমেন্ট করবো আপু, আমি একবারে দিতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি 2বারে দিতে পারেন। তখন হচ্ছে প্রথমে পেমেন্টটা হবে না, ফ্রিতে আসলে কোনো ক্লাস নেই। ফ্রিতে আপনি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আকিটুকি অফ ফারহিনা আমার ইউটিউব চ্যানেলের নাম, সেখানে আমি মাঝে মাঝে টিউটোরিয়াল দিয়ে থাকি। সো যেটা বলছিলাম যে প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও কিন্তু পাচ্ছেন। আর কোর্স ফিটা যদি 2বারে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে 2040 টাকা দিয়ে ভর্তি হতে হবে, তারপরে 1500 টাকা আপনাকে 10টা ক্লাসের মাঝে দিতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি কোর্সের ডিটেলস। আর এছাড়াও আরও বিস্তারিত জানতে অবশ্যই আকিটুকি অফ ফারহিনা ফেসবুক পেজে নক করতে হবে, ওখানে আপনাকে প্রতিটা বিষয়ে ডিটেলস জানানো হবে। আর ক্লাস 12 তারিখ থেকে শুরু হচ্ছে, 12 তারিখে আমার ওরিয়েন্টেশন ক্লাস আছে। আর ফ্রিতে আসলে আমি কোনো কিছু দিতে চাই না, কারণ চেষ্টা করছিলাম একবার যে ফ্রি ক্লাস রাখবো, বাট সেটা আসলে সবাই মূল্যায়ন করে না। এরপর থেকে আমি একটা অ্যামাউন্ট নিই, যেহেতু আমি এখানে একটা পরিশ্রম দিচ্ছি। আর এখানে এই কাজটা করতে আমার প্রতিটা জিনিসের সেট আপ আছে, লাইট সেট আপ আছে, আমার রঙের খরচ আছে, সব কিছু আমার পরিশ্রম আছে, আমার এই যে 17-18 বছরের সাধনা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাই না? তো সেটা আছে। আর আজকের ক্লাসটা ফ্রি পাচ্ছেন, এই যে কাজ দেখাচ্ছি, আমি গল্প করছি। হ্যাঁ, আচ্ছা আরও কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, আপু, কোর্সের কারিকুলামটা হচ্ছে প্রথম 10টা ক্লাস আমরা পেন্সিল নিয়ে কথা বলবো, মানে পেন্সিল নিয়ে কাজ করব। তারপরের 10টা ক্লাস হচ্ছে ওয়াটার কালার, এবং লাস্ট 10টা ক্লাস হচ্ছে অ্যাক্রিলিক কালার, ব্রাশ সেট। হ্যাঁ আপু, একদম নতুনদের জন্য এই কোর্সটা, মানে একদম নতুন বলতে কি, নতুন বা যারা মোটামুটি ছবি আঁকেন কিন্তু স্কিল ইমপ্রুভ করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আমার এই কোর্সটা। আর নতুনদের জন্য মানে আমি খুব আরাম পাই নতুন যারা তাদেরকে শেখাতে, কারণ তারা হচ্ছে কিছু জানেন না, বা তাদের জন্য আসলে একদমই নতুন থাকে। সো তাদেরকে আসলে যেইভাবে হোমওয়ার্ক দেওয়া হয় তারা সেভাবেই করেন। হ্যাঁ, এবং দেখা যায় আমার কোর্সের মধ্যে যারা নতুন থেকে শুরু করছিলেন, মানে বেসিক থেকে শুরু করেছিলেন, তারা অনেক ভালো করতে পারে।
হ্যাঁ, আর যারা মোটামুটি জানেন তারাও ভালো করতে পারেন, কারণ তারা হচ্ছে মোটামুটি জানেন, মোটামুটি কাজ করতেছেন অনেক দিন ধরে, বাট কিছু কিছু জায়গায় সমস্যা ছিল। তো তারা সেই স্কিলগুলো ঠিক করার জন্য, সেই পার্টগুলো, সেই পোর্শনগুলো ঠিক করার জন্য কোর্স করেন। তো তাদের জন্য সুবিধা এই কোর্সটা। তার ওখান থেকে যেন সাউন্ড আসতেছে। আপু, হ্যাঁ, যদি কেউ দেখাতে চায় যে অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না আমার জন্য বেসিকটা নেওয়া উচিত নাকি হায়ারটা নেওয়া উচিত, তো আচ্ছা কাজগুলো দেখিয়ে যদি বলে যে আমাকে সাজেস্ট করেন, ওইটার উপায় কি, কিভাবে কাজগুলো দেখানো যাবে বা যাবেও কিনা? আচ্ছা, সেটা হচ্ছে আপনি পেজে নক করবেন, আকিটুকি অফ ফারহিনা পেজে। এখানে নক করবেন, আমার মডারেটর আছেন, মডারেটর রিপ্লাই করবেন আপনাকে যে কীভাবে করা উচিত। তারাও মোটামুটি আর্ট সম্পর্কে জানেন, ঠিক আছে? সো তারা আপনাকে সাজেশন দিতে পারবেন, সমস্যা নেই সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, পেন্সিলের লিস্ট। আচ্ছা, প্রতি ক্লাসে কি হোমওয়ার্ক দেবো কিনা? হ্যাঁ, প্রতি ক্লাসে আপনারা হোমওয়ার্ক পাবেন। এই হোমওয়ার্ক করতে গিয়ে আমার স্টুডেন্টরা প্যারা খায়, মানে আলসেমির কারণে হোমওয়ার্ক করেন না। এরপরে দেখা যায় যে ক্লাসে যখন সবাইকে কল করা হয় যে আপনার হোমওয়ার্ক কোথায়, প্রথম 10-15 মিনিট আসলে হোমওয়ার্ক নিয়েই আমি ডিসকাস করে থাকি। তো দেখা যায় যে হোমওয়ার্কের বিষয়টা নিয়ে আমি একটু সিরিয়াস থাকি ক্লাসে, এবং প্রতিটা ক্লাসে আপনার হোমওয়ার্ক চেক করা হবে। আপনার এরপরে ইমপ্রুভ করার জন্য কি কি কাজ করা দরকার, আপনার মানে আমার যদি মনে হয় যে আপনাকে এক্সট্রা কাজ আমার দেয়া দরকার, সেক্ষেত্রে আপনাকে আমি অবশ্যই এক্সট্রা কাজ দিব। হ্যাঁ, এবং এক্সট্রা কাজ হচ্ছে দেখা যায় এক একজনের এক এক রকম হয়, সেটা প্রত্যেকের কাজের ভিত্তিতে। আচ্ছা, আর্ট আপু, সাপ্লাইগুলো কোথায় পাওয়া আপনার যাবে? ক্লাসের আপু হ্যাঁ, যে আপনার ক্লাসের সাথে সাথে তো আমাদেরকে প্রচুর প্র্যাকটিসও করতে হবে হিউজ পরিমাণ। হ্যাঁ, তো অবশ্যই। আপনি যে এই হোমওয়ার্ক গুলা দিবেন সেগুলো কিরকম সময় লাগবে? প্রতিদিন আমি ধরেন আমরা তো একবারে ফ্রি তো আর হতে পারবো না। অ্যাটলিস্ট যেন 1 ঘন্টা কাজ করতে হয় আপনাদের, এরকমভাবে দেওয়া হবে হোমওয়ার্কগুলো, যেন প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, পেন্সিলের জন্য কোন কোন পেন্সিলগুলো লাগবে এটা আমি আবারও রিপিট করছি। এটা হচ্ছে ওয়েবসাইটে লিংক দেয়া আছে ক্লাসের সামগ্রী সম্পর্কে, এবং আমি আসলে ওরিয়েন্টেশন ক্লাসে কি কি লাগবে সেটা আমি দেখিয়ে দিব। কোত্থেকে কিনবেন সেটাও আমি সাজেস্ট করব, ঠিক আছে? কয়েকটা সাজেশন দিব, আপনার যেখান থেকে ভালো লাগে আপনি পারচেস করবেন, কোনো অসুবিধা নাই। আর সামগ্রীগুলো মূলত হচ্ছে আসলে মুখে বলার চেয়ে আমি যদি দেখিয়ে দেই একটু, তখন সুবিধা হয় বুঝতে। কারণ ইয়ের মধ্যে কি বলে সেটাকে, প্রতিটা পেন্সিলের মধ্যে আসল নকলের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এই ব্যাপারটাও হচ্ছে আপনাদেরকে ডিসকাস, মানে আপনাদের সাথে আমি ওরিয়েন্টেশনে ডিসকাস করব। আপু, একটা ব্যাচে হাইয়েস্ট কতজন ক্লাস নেওয়া হয় একসাথে? একসাথে আপু 30 জন থাকে হাইস্ট, 30-35 জন। তো ওইটা হচ্ছে ম্যানেজ হয়ে যায়, সমস্যা হয় না। আর দেখা যায় যে এখন আজকে তো অনেক বিষয়ে কথা বলছি, ব্যাচের ক্লাসগুলোতে যেটা দেখা যায় যে মূলত কাজ নিয়ে প্রতিটা ক্লাসের আলাদা আলাদা টপিক থাকে। আজকে আমি একসাথে সবগুলো টপিক নিয়ে একদম খিচুড়ি বানিয়ে ফেলছি। হ্যাঁ, খিচুড়ি ক্লাস বলতে পারেন আজকেরটাকে। সো দেখা যায় যে ব্যাচের ক্লাসগুলোতে আলাদা আলাদা টপিক থাকে, সো ওইটা ইয়ে হয়ে যায়। আচ্ছা, ওয়েবসাইটে হচ্ছে ব্রাশের ব্যাপারে হচ্ছে অ্যাক্রিলিক কালারের ক্লাসের আগে অ্যাক্রিলিক ব্রাশগুলো দেখিয়ে দিব আমি, আপু আবার ওয়াটার কালারের ক্লাসের আগে ওয়াটার কালারের ব্রাশগুলো দেখিয়ে দিব, ঠিক আপু আছে? জি, আমি তো প্রথম থেকে কিছুই পারি না, আমি কি মানে অ্যাডমিশন নিতে পারবো? হ্যাঁ, অবশ্যই। নতুনদের জন্য হচ্ছে আমার সুবিধা, কারণ আমি নতুনদেরকে কোনো একটা বিষয় বুঝিয়ে আরাম পাই। হ্যাঁ, তো যারা আসলে আমার কাছ থেকে শুরু করেন তাদের সাথে আমার দেখা যায় কোলাবোরেশনটা খুব ভালো হয়, এবং তাদেরকে বুঝালে তারা ওই জিনিসটা সহজে ক্যাচ করতে পারে। আর যারা মোটামুটি পারেন তাদের জন্য সুবিধা হচ্ছে রুলসগুলো খুব ভালোভাবে বুঝতে পারে, যেই বিষয়গুলো নিয়ে হচ্ছে ঝামেলা থাকে, যেই ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝে না সেগুলো নিয়ে বোঝানো যায়।
আরও সুবিধা আছে। আচ্ছা, কোর্স ফিটা একবারেই দিতে হয়, এরপরে আর কোনো মান্থলি ফি নেই আমার এখানে, ঠিক আছে? লাইক আপনি প্রথমবারে যদি ৩,০০০ টাকা দিয়ে ভর্তি হন তাহলে ৩,০৬০ টাকা কোর্স ফি, আর আপনি সুযোগ আছে ২বারে দেওয়ার, সেক্ষেত্রে ২,০৪০ টাকা হচ্ছে প্রথমে দিতে হবে, আর এরপরে ১০ নাম্বার ক্লাসের আগে ১৫২০ টাকা দিতে হবে, ঠিক আছে? আপু, একজন নতুন আর্ট স্টুডেন্টের জন্য আর্ট অ্যাক্সেসরিজ কিনতে কেমন খরচ হবে আনুমানিক? এটা হচ্ছে আমি ভাইয়া একবারে কিনতে সাজেস্ট করি না। বললাম না আমি যে 10টা করে ক্লাস, সো প্রতিটা ক্লাসের আগে হচ্ছে আমি দিয়ে দিই, হ্যাঁ, যে পেন্সিলের জন্য এই জিনিসগুলো এখন আপাতত কিনেন, তারপরে ওয়াটার কালারের জন্য এই জিনিসগুলো আপাতত কিনেন, অয়েলের জন্য এই জিনিসগুলো আপাতত কিনেন, এভাবে ইন্ডিভিজুয়ালি আমি বলে দিই। সো পেন্সিলের ক্ষেত্রে আপনার হাইয়েস্ট 600 থেকে 700 টাকার মতো লাগবে, ঠিক আছে? আচ্ছা, টোটাল আপু কোর্স করার পর একদম হাতে খড়ি যাদের, তারা কতটুকু, আচ্ছা, কোন লেভেলে যেতে পারবে সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। কারণ আমি চারুকলায় 4 বছরে যা যা শেখানো হয় সেটা আপনাদেরকে 4 মাসে আমি সেই ব্রিফিংটা দিব প্রতিটা ক্লাসে। সো এরপরে প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও আপনি পাবেন, অর্থাৎ ক্লাস শেষ হয়ে গেল 1 ঘন্টার যেই ক্লাসটা সেটার একটা সেভ ভিডিও থাকবে, সেটা গুগল ড্রাইভে আপলোড করে দেওয়া হবে, আপনি সেখান থেকে বারবার দেখে প্র্যাকটিস করতে পারবেন। এখন আমি ক্লাস নিতে পারবো, কিন্তু প্র্যাকটিসটা কিন্তু আপনার করতে হবে, সেটাতে আমি ফোর্স করতে পারি না কাউকে যে কেন কাজ করতেছেন না, আপনাকে পানিশমেন্ট দিব, আপনাকে আমি হচ্ছে ক্লাসে ঢুকতে দিব না, এই কাজগুলো তো আসলে বড়দের সাথে করা যায় না। তো দেখা যায় যে আপনি প্র্যাকটিস যদি করেন তাহলে আমি ইনশিওর করতে পারি যে অ্যাটলিস্ট আপনি প্রতিটা মিডিয়া নিয়ে, লাইক ওয়াটার কালার, অয়েল পেইন্টিং, অ্যাক্রিলিক কালার, পেন্সিল স্কেচ, প্রতিটা নিয়ে আপনি হচ্ছে কাজ জানবেন, হ্যাঁ, বা কাজ করতে পারবেন। আচ্ছা আপু, জি, এই যে মানে পেন্সিল স্কেচের জন্য এই যে কাগজ, এই যে লাইব্রেরিতে যে কাগজগুলো ড্রয়িং কাগজগুলো পাওয়া যায়, ওখানে কি প্র্যাকটিস করা যাবে? হ্যাঁ, আমি প্র্যাকটিস করার জন্য আরও সহজ কিছু উপায় আছে, কিন্তু সেটাও হচ্ছে প্রতিটা বিষয় আসলে একবারে বলে দিলে দেখা যায় কোর্সের জন্য কিছু থাকবে না, হ্যাঁ। তো হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসগুলো তাও হচ্ছে আমি ঠিক। ডিটেলসে বলে দিব, এটা নিয়ে টেনশন করার আচ্ছা কোনো কারণ নাই। আর আপনাদের জন্য সবচেয়ে ভালো একটা ব্যাপার যেটা আমার কোর্সে, যে আপনারা সরাসরি আমার যেই ফেসবুক আইডিটা সেখানে আপনারা অ্যাড থাকবেন, হ্যাঁ, অ্যাড থাকবেন, এবং হ্যাঁ, যে কোনো সময় যে কোনো সমস্যায় আমাকে টেক্সট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপু আপনাকে। জি, সো ওইটা পারবেন, ওই আপু ফ্যাসিলিটিসটা আছে। জি বলুন। আপু ফার্স্ট দিকে আপনি একটা কথা বলেছিলেন ওই স্কিপ করার বিষয়টা, আর কি আর্ট করতে করতে স্কিপ করার বিষয়টা। বাট কিছু সময় এমন হয় যে আমরা আর্ট করতে বসেছি, এমন তো সব সময় করা হয়ে উঠে না। সবার তো আর সবসময় করা হয়ে উঠে না। হুম, তো কিছু সময় এমন হয় যে আমরা সেই আর্টটাকে ডেভেলপ করার চেষ্টা করি, ওকে এখানে একটা ভুল হয়েছে, এটা মিক্স হয়ে গেছে, এখানে আরেকটা জিনিস দিয়ে দেই বা এটা এইভাবে ঠিক করে ফেলি। তো এইটার বিষয়ে আপনার মতামত কি? স্কিপ করা থেকে এটা বেটার না? ভুল হয়ে গেছে দিয়ে দেই, এটার চেয়ে বেটার হচ্ছে যে জিনিসটা ভুল হয়েছে সেটা কেন ভুল হয়েছে ফাইন্ড আউট করে সেটাকে আগে ফিক্স করা। কারণ আপনি যখন ভুল হওয়ার জায়গায় মানে রিপ্লেস করতে থাকবেন, একটা সময় পরে দেখবেন যে আপনি রিপ্লেস করতে করতে এমন একটা লেভেলে চলে গেছেন যে আর্ট হচ্ছে আমার এইটা ভাল লাগতেছে না, এটার জায়গায় আমি অন্য আরেকটা করে ফেললাম, এই মানুষটার চেহারা ভাল লাগতেছে না, তার জায়গায় আমি আরেকটা মানুষ বসাই দিই, হ্যাঁ, ব্যাপারটা এরকম। আচ্ছা, সো কোর্সটা হচ্ছে বেসিক আপু লেভেল থেকেই থাকছে। ফার্স্টের দিকে হচ্ছে আমরা পেন্সিলের ব্যবহারগুলো শিখবো, টোনাল ভ্যালিউগুলো শিখবো, কম্পোজিশন শিখবো, পার্সপেক্টিভ শিখবো, আই লেভেল শিখবো। এরপরে আমরা হচ্ছে স্টিল লাইফ শিখবো। স্টিল লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ড্রয়িং। যারা যারা আসলে স্টিল লাইফ প্র্যাকটিস করেন তারা বুঝেন যে স্টিল লাইফের গুরুত্বটা কতটা বেশি প্রভাব ফেলে হচ্ছে পোর্ট্রেটে আর হচ্ছে ল্যান্ডস্কেপে, ঠিক আছে? সো ওইটাও থাকছে। আচ্ছা, আপু স্টিল আপনি কি লাইফ কোনো কম্পিটিশন অ্যারেঞ্জ করবেন? আপাতত প্ল্যান নেই, হ্যাঁ, করলে অবশ্যই পেজে আপডেট দেওয়া হবে। আর স্টিল লাইফটা হচ্ছে যে কোনো জড়বস্তু দেখে আঁকা,
ওকে, আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আজকের গল্পের। ইনশাল্লাহ এরকম গল্প আরও অ্যারেঞ্জ হবে সামনে ভবিষ্যতে, প্রতিটা কোর্সের আগেই হবে। যারা যারা কোর্সটা করতে চান অবশ্যই আকিটুকি অফ ফারহিনা ফেসবুক পেজে ইনবক্স করবেন, ঠিক আছে? সো সবাই ভালো থাকেন, সবার সাথে ক্লাসে কথা হবে আশা করি ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। না, এই ছবিটা শেষ হয়নি, এটার কাজ আরও বাকি আছে, আমি করে পেজে আপলোড দিয়ে দিব। ঠিক আছে, সবাই আপনিও ভালো ভালো থাকেন। থাকেন আপু। জি ইনশাল্লাহ সবার সাথে আচ্ছা কথা আপু, হবে। ভালো থাকবেন।